যে মানুষটা সবার বিপদ আপদ ভালো মন্দ সুখে দুঃখে সবসময় সবার আগে ছুটে যেত, আজ তার বিপদের দিনে কাউকে পাশে পেল না। অনুপমাকে গতকাল সকালে হাসপাতালে নিয়ে এসেছে রূপায়ণ। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আবার নতুন করে আলট্রাসোনোগ্রাম টেস্ট দিয়েছে। রিপোর্ট দেখে বলল, পানি শুকিয়ে গেছে, নর্মাল হওয়ার সম্ভাবনা নেই, যত দ্রুত সম্ভব সিজার করতে হবে। রূপায়ণ ঘাবড়ে গেল। ফুলপিসি গত মাসে তার বড় মেয়ের কাছে ইন্ডিয়া বেড়াতে গেছে। নিপা রূপার সাথে রাজশাহী রূপার এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গেছে, এখন আসতে পারবে না। বাকি রইল সীমা আর দীপা। এত বড় বাড়ি ফেলে সীমার রাত দিন হাসপাতালে পড়ে থাকা সম্ভব না। তবুও রূপায়ণ ফোন করে বলে দেখেছিল অনুপমাকে সিজারে দেওয়া হবে। সীমা কি একটু এসে কষ্ট করে দুটো রাত থাকতে পারবে? অরূপ বাড়িঘর ফেলে সীমাকে আসতে দেয়নি। দীপাকে একই কথা বলেছিল রূপায়ণ। দীপা আসছে, তবে রাতে থাকতে পারবে না। একা একা কীভাবে কী করবে রূপায়ণ ভেবে পেল না। চিন্তায় অস্থির লাগছে। অনুপমাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় রূপায়ণের হাতটা চেপে ধরে মলিন হেসেছিল অনুপমা। মায়াবী চোখ দুটো ছলছল করেছিল। চাপা কষ্ট অজানা ভয়ে বুক দুরু দুরু করেছিল রূপায়ণের। মনের দিক থেকে ভেঙে পড়েছে। এক একটা সেকেন্ড এক এক হাজার যুগের সমান মনে হচ্ছে। অনুপমাকে ওটিতে নিয়ে বেডে শুইয়ে দিল নার্স। হাতে পরপর দুটো স্যালাইন শেষ করলো, আরেকটা স্যালাইন শেষ করে মেরুদণ্ডের ইঞ্জেকশন পুশ করে দিল। এত ব্যথা পেল অনুপমা, চোখে জল চলে আসলো, তবে পেট অবশ হলো না। আবারও আরেকটা ইঞ্জেকশন পুশ করলো। পায়ে জোরে চিমটি কেটে বলল, কিছু অনুভব হচ্ছে? অনুপমা মাথা নেড়ে না বোঝালো। একটা ধারালো অস্ত্র দিয়ে অনুপমার তলপেটের অংশে আড়াআড়িভাবে টান দিল। অনুপমা অনুভব করে ভয়ে কেঁপে উঠল। পরপর 7টা পোজ দিয়ে এলো ডাক্তার। একজন নার্স অনুপমাকে ওই দিক থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রসঙ্গে অনুপমার সাথে গল্প করছে। পেটটা দুহাত দিয়ে ফাঁকা করে ধরেছে। বাবুর মাথা কায়দা করে ধরে জোরে টান দিতে অনুপমার মনে হলো পেটের ভেতর থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। মাথা চক্কর দিয়ে উঠল, গলার কাছে বমি বমি ভাব এসে ঠেকল। ধীরে ধীরে চোখটা বুজে আসছে। একজন নার্সের কণ্ঠস্বর শুনতে পেল। ফিসফিস করে বলল, আপনার মেয়ে বাবু হয়েছে। বাবুটা চিকন সরে কাঁদছে। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল অনুপমা। নার্স আর বাচ্চাকে পরিষ্কার করে ওটির বাইরে নিয়ে এলো। বলল, অনুপমার বাড়ির লোক কে আছে? রূপায়ণ এগিয়ে গেল, বলল, আমি। আপনার কাছে কাপড় আছে? রূপায়ণ ব্যাগ থেকে পরিষ্কার সুতির কাপড় বের করে দিল। নার্স বাবুটাকে পেঁচিয়ে রূপায়ণের কোলে তুলে নিল। বলল, এই নিন, অনুপমার মেয়ে বাবু হয়েছে। রূপায়ণ কাঁপা কাঁপা হাতে বাবুটাকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল। ফিসফিস করে বলল, আমার মা এসেছে, আমার মা। নার্সকে বলল, আমার ওয়াইফ কেমন আছে? রক্ত লাগেনি, সেলাই চলছে, একটু পরে সরাসরি বেডে দেওয়া হবে। ততক্ষণে দীপা চলে এসেছে। রূপায়ণের কোল থেকে বাতিজিকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসলো। রূপায়ণের মেয়ে হয়েছে গোবিন্দ খবর পেয়ে রুম্পাকে নিয়ে হাসপাতালে এসেছে। অনুপমাকে ওটি থেকে বের করে দেওয়ার সময় খিঁচুনি উঠে গেল। রুম্পা পাশের বেডের একজনের কম্বল চেয়ে নিয়ে অনুপমাকে চেপে ধরল। ধীরে ধীরে অনুপমা স্বাভাবিক হলো। রুম্পা বেশ কায়দা করে বাবুকে শাল দুধ খাইয়ে দিল। বাচ্চা চোখ তুলে সবাইকে দেখছে, কখনো মিহি শব্দে কাঁদছে। সন্ধ্যার আগে আগে দীপা বলল, আমি এবার আসি রে বর্দা ভাই, বেশি রাত করলে গাড়ি পাওয়া যাবে না, তুই রাতটা থেকে যা দীপা। আমি একা একা কি করব? আমার দীপকের পরীক্ষা চলছে, আমি কিভাবে থাকবো? খাবার কিনে খাবার দরকার নেই, আমি ভাত পাঠিয়ে দিব। ভাতিজির হাতে 1000 টাকার একটা নোট গুঁজে দিয়ে দীপা চলে গেল। গোবিন্দ রাত 8টার দিকে রূপায়ণকে বলল, রুম্পাকে রেখে গেলাম, আমি কাল ওর জামা কাপড় দিয়ে যাব, ও বৌদির সাথে থাকবে, এত টেনশন করো না বন্ধু, কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। রূপায়ণ বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। অনুপমা ধীরে ধীরে অবশ ছুটে যাচ্ছে। এত পেট জ্বলছে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই দিল। রূপায়ণ মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, খুব বেশি কষ্ট হচ্ছে লক্ষ্মীটি? অনুপমা সদ্য জন্ম নেওয়া নবজাতকের মেয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, কষ্টের থেকে স্বস্তি পাচ্ছি বেশি। রূপায়ণে ঝুঁকে অনুপমার কপালে চুমু খেল। বাবুটার কপালেও চুমু এঁকে দিল রূপায়ণ। অনুপমার চোখের দিকে গভীর দৃষ্টি মেলে বলল, আমার মাকে এনে দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ সোনা। অনুপমা নিঃশব্দে হাসলো। রূপায়ণের ঠোঁটের কোণেও লেগে রইল তৃপ্তির হাসি। মনে মনে ভাবলো, ভাগ্যিস ওই দিন ওই গ্রুপটাতে নিজের দুঃখের কথা লিখে পোস্ট দিয়েছিলাম, তা না হলে অনুপমাকে নিজের করে পাওয়া হতো না, আর না এত সুখী হতাম জীবনে।
কিছু কিছু ভাগ্য কখনো কখনো সৌভাগ্য বয়ে আনে। অনুপমাকে আজ রিলিজ দিয়েছে, পেটের সেলাই এখনো খোলা হয়নি। রুম্পা বাবুটাকে কোলে নিয়ে প্রথমে ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তারপর রূপায়ণের এক হাতে অনুপমার কাঁধ চেপে ধরে অন্য হাতে কোমর জড়িয়ে ধরলো। নিচু কণ্ঠে বলল, সাবধানে। দীপা আগেই এসেছিল, ওদের ঘরে ঢুকে আটকে উঠে বলল, এই রুম্পা, বাবুকে নিয়ে ওখানে দাঁড়াও। নাপিতকে খবর দেওয়া হয়েছে, সে এসে বাবুর চুল কেটে দিবে। বাবু বৌদি স্নান সেরে তবেই ঘরে উঠবে। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রুম্পা, বাবুকে নিয়ে আমার ঘরে যাও। সব নিয়ম টিয়ম ভুলে খেয়েছিস বড়দাদা ভাই? তোদের যখন আমার প্রয়োজন, কাউকে পাশে পাই নাই। শুধু শুধু কষ্ট করে অপ্রয়োজনে জ্ঞান দেওয়ার দরকার নেই। দেখি সামনে থেকে সরে দাঁড়াও। বড়দা ভাই, দীপা সর। অনুপমা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। মা বেঁচে নেই দেখে এখন আমাদের কারো কথার মূল্য নেই তোর কাছে। মূল্যবান কথা বললে অবশ্যই মূল্য থাকতো। আমি আগেও এসব কুসংস্কার মানতাম না, এখনও মানি না। বাবু হয়েছে সবে আর 4 দিন, এখনও অনুপমার সেলাই কাটা হয়নি। সামান্য জ্বর লাগলেও সেলাইয়ের জায়গায় ইনফেকশন হয়ে যাবে। সিজারের বাচ্চা, চুল কেটে স্নান করালে ঠান্ডা লেগে যাবে। তখন আমি একা একা কোনটা রেখে কোনটা নিয়ে ডাক্তারের পেছনে দৌড়াবো? তোদের তো আবার আমার প্রয়োজনের সময় ভুল করে পাশে পাওয়া যায় না। কথাগুলো বলে দীপাকে পাশ কাটিয়ে অনুপমাকে নিয়ে ঘরে চলে গেল রূপায়ণ। রুম্পা বিড়বিড় করে বলল, উচিত জবাব। রূপায়ণ আস্তে করে অনুপমাকে খাটে শুয়ে দিল। একটানা অনেকক্ষণ গাড়িতে বসে থাকার কারণে সেলাইয়ের জায়গা দিয়ে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। পা দুটো অবশ হয়ে আছে, বাবুটা মিহি শব্দে কাটছে। রুম্পা অনুপমার কোলে দিয়ে বলল, বাবুর খুব খিদে লেগেছে গো। অনুপমা বাবুকে কোলে নিয়ে ব্রেস্ট ফিডিং করিয়ে দিল। রুম্পা গোবিন্দকে কল দিয়ে বলল, কখন আসবা? এই তো সন্ধ্যা আসবো, তুমি রেডি থাকো। আচ্ছা। রূপায়ণ স্নান সেরে এলো। কুসুম গরম জল নিয়ে গামছা ভিজিয়ে এনেছে। অনুপমার গা মুছিয়ে দিল, চুলগুলো পরিপাটি করে বেঁধে দিয়ে ম্যাক্সি পরিয়ে দিল। রুম্পাকে ব্যাগ গোছাতে থেকে বলল, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না গো? রুম্পা হেসে দিল, বলল, আবার আসবো দাদা। বিকালের দিকে গোবিন্দ এসে রুম্পাকে নিয়ে গেল। বাবুটা হাত পা নেড়ে খেলছে। রূপায়ণ অনুপমার চুলে বিলি কেটে দিয়ে বলল, একটু ঘুমানোর চেষ্টা করো লক্ষ্মীটি। অনুপমা রূপায়ণের পেটে নাক ঘষে বলল, তুমি এত ভালো কেন? রূপায়ণ হেসে দিল। আলতো করে অনুপমার গাল টেনে দিয়ে বলল, একটু ভালো না হলে তোমাকে নিজের করে পেতাম কীভাবে? অনুপমা মন খারাপ করে বলল, তুমি কিন্তু আমাকে পাওয়ার জন্য একটু আগ্রহ দেখাওনি। আমার একার আগ্রহে আমরা এক হয়েছি। অনুপমার মন খারাপ হয়ে বলল, তুমি কিন্তু আমাকে পাওয়ার জন্য একটু আগ্রহ দেখাওনি। আমার একার আগ্রহে আমরা এক হয়েছি। তখন কি আর জানতাম ভগবান বেছে বেছে আমার ভাগ্যে পৃথিবীর সেরা মেয়েটাকে রেখেছে? থাক, সত্যি বলছি অনুপমা, আসলে বিয়ে করতে না পেরে এত বেশি ডিপ্রেশনে ভুগতাম, কিছুই ভালো লাগতো না। অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে প্রথম দেখায় কেমন লেগেছিল তোমার? বুকটা কাঁপছিল, মাথাটা ঘুরছিল। এত সুন্দরী মেয়েটা আমার বউ হবে ভাবতে আমার অস্থির লাগছিল। যা, তুমি বেশি বেশি বলছো। সত্যি কিছু খাবো? রূপায়ণ উঠে দাঁড়ালো, বলল, শুয়ে থাকো, আমি ভাত নিয়ে আসছি। আচ্ছা, কি রান্না হচ্ছে সীমা? দিদি বলল জাউ ভাত রাখতে। জাউ ভাত রান্না করার দরকার নেই, একটু নরম করে ভাত রাখলে হবে। আর অনুপমার জন্য 2টো ডিম সেদ্ধ করো, কেমন? আচ্ছা দাদা ভাই। দীপা সবজি কাটলো, কটূক্তি করে বলল, তুই কি কোনো নিয়ম আর মানবি না বদ্দা ভাই? 6 ষষ্ঠীর আগে বৌদিকে আমিষ খেতে দিবি? এসব নিয়ম মেনে আমার বউয়ের কি উপকার হবে? বরং আরও ক্ষতি হবে। ওর এখন পুষ্টিকর খাওয়ার প্রয়োজন। খবরদার কেউ অনুপমাকে খাওয়া নিয়ে কোনো কথা শোনাবে না। তোদের বাচ্চা হওয়ার সময় আমি কিন্তু কম খাওয়াই নেই, তাহলে অনুপমার বেলায় এত কথা উঠছে কেন? তুই আমাদের খাওয়ার খোটা দিচ্ছিস বলতে হবে না, আমি শুধু তোদের অতীতটা মনে করিয়ে দিচ্ছি। রূপায়ণ বলল, ফ্রিজে কি শিং মাছ আছে সীমা? আছে বর্দা ভাই, তুমি বরং সবজি দিয়ে তেল লবণ কম দিয়ে শিং মাছের পাতলা ঝোল করে দাও, সাথে একটু কালো জিরে রসুন ভর্তাও করে দিও। আচ্ছা, দীপা বলল, ঢং দেখলে গা জ্বলে যায়। সীমা মাছে হলুদ লবণ মাখতে মাখতে বলল, কেবল তো শুরু, সামনে আরও কত রং ঢং দেখতে হবে। হয়েছে তো মেয়ে, ছেলে হলে না হয় একটা কথা ছিল, মেয়ের বাপ হয়ে কি ন্যাকামোটাই নেই করছে বর্দা যাবে। আসতে বলো, বর্দা যাবে শুনতে পাবে। শুনুক, আমি কি ওকে দেখে ভয় পাই নাকি? সীমা বলল, তাও ঠিক। সারাটা রাত রূপায়ণ মেয়েকে কোলে নিয়ে জেগে রইল। অনুপমা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু পিচ্ছি মেয়েটার চোখে ঘুমের লেশমাত্র নেই। কোলে নিয়ে হাঁটলেও চোখ বুজে থাকে, বিছানায় শুয়ে দিলে কান্না জোর দেয়। আচ্ছা জ্বালা হলো তো, মেয়েকে নিয়ে এই কয়দিন তাও রুম্পা ছিল, একটা না ঘন্টা দিনে ঘুমাতে পেরেছে রূপায়ণ। আজ তো শুতেই পারল না, ঘুমে চোখ দুটো ভেঙে আসছে। তাকিয়ে থাকতে এত কষ্ট হচ্ছে, এভাবে আর কতদিন জ্বালাবে কে জানে।
ভোরের দিকে অনুপমার ঘুম ভেঙে দেখলে রূপায়ণ বাবুকে কোলে নিয়ে ঝিমোচ্ছে। অনুপমা আস্তে করে উঠে বসলো, বাবুকে কোলের মাঝে টেনে নিয়ে বললো, ভালো করে হয়ে শুয়ে পড়ো। রূপায়ণ ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো। অনুপমা বাবুকে বুকের কাছে নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়লো। বেলা 10টার দিকে রূপায়ণের ঘুম ভাঙলো। স্নান সেরে নিচে গেলে দেখলো রূপা নিপা চলে এসেছে। বরদাকে নিচে নামতে দেখে রূপা বলল, মায়ের বাপ হয়ে নাকি যেন নিয়ম টিয়ম মানছিস না শুনলাম। এগুলো বলার জন্য কি তোরা সকাল সকাল এসেছিস? এতদিন বউ ছিল, এখন আবার একটা মেয়ে হয়েছে, পুরোই সোনার সোহাগা। এখন আর আমাদের কাউকে লাগবে না, তাই না বর্দা ভাই? রূপায়ণ বলল, তোরা কবেই আমার সাথে পাশে ছিলে। যে যেভাবে পেরেছিস সে সেইভাবে নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করছে। যাই হোক, নিপার ব্যাপারে কি ভাবলি? দীপা বলল, আমার এক দুঃসম্পর্কের দেবরের বউ মারা গিয়েছে, 7 মাস হলো। আমি নিপার ছবি দেখেছি, তারা নিপাকে পছন্দ করেছে। বছরখানেক পর নিপাকে বউ করে নিতে চায় তারা। এখন শুধু বিয়ের দিন তারিখ ঠিক করে ছেলে আশীর্বাদ করে রাখতে চায়। তোর দেওয়ার কি করে? ছেলে মেয়ে কয়জন? আমার দেওয়ার চাকরি করে গাজীপুরে নিজেদের একটি বাড়ি আছে, 17 বছর একটি মেয়ে আছে। নিপার কি মত? নিপা তো রাজি, কিন্তু আবার কি? এখনকার বাজারে তো কেউ খালি হাতে মেয়ের বিয়ে দেয় না। তাদের এমনিতে কোনো চাওয়া পাওয়া নেই, তবে 100-150 বরযাত্রী আসবে এবং 3 বেলা পাত পেরে খাবে। আর নিপাকে সাজিয়ে দিতে হবে। কয় ভরি গহনা দিতে হবে উল্লেখ করছে? না মানে সরাসরি বল, 6-7 ভরি দিলেই হবে। যে বাজার পড়েছে, লাখ টাকার উপরে এক এক ভরি স্বর্ণের দাম। আমার হাতের অবস্থা তো তোরা জানিস, আমি এত স্বর্ণ দিতে পারবো না। এখন তো পারবেই না, আমরা সব বুঝি। বউয়ের বুদ্ধি শুনে বোনদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছিস তুই। বেশ, তোরা যা ভালো বুঝিস। আমি তো এতদিন তোদের সবাইকে বিয়ে দেওয়া থেকে আনা নেওয়া সব দায়িত্ব একা হাতে পালন করছি। এই একটা বোনকে অরূপ বিয়ে দিতে বল, তবে যাবতীয় খরচ আমি বহন করবো, শুধু গহনাটাই অরূপ দিক। অরূপ লাফিয়ে উঠে বলল, তোর মাথা ঠিক আছে বর্দা ভাই? আমি একসাথে এতগুলো টাকা কোথায় পাবো? আজব তো। রূপায়ণ হেসে দিল, তাচ্ছিল্যে এসে বলল, এখন কি অরূপকে কিছু বলছিস না কেন? এত গহনা ঘাটে দিয়ে এত বয়স্ক লোকের সাথে কি নিপার বিয়ে দেওয়া ঠিক হবে? আবার লোকটার মেয়েও বড় হয়ে গেছে। তুই নিজেও কিন্তু বেশি বয়সে বিয়ে করছিস বর্দা দেবে। তাও ঠিক। নিপা বলল, আমার কাছে 5 ভরির মতো গহনা আছে। ওই বাড়ি থেকে চলে আসার সময় গহনাগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। কম করে হলো 4.5 ভরি গহনা টিকবে, আর বাকিটা ম্যানেজ করলে হবে। অরূপ বলল, আমি 1 ভরি বেশি দিতে পারবো না। রূপায়ণ দীপা রূপাকে বলল, তোরা কে কি দিবি? রূপা বলল, আমি বিয়ের মার্কেট করে দিব। দীপা বলল, আমি ছেলের সোনার চেন আর আংটি দিব। বেশ, তবে তাই হোক। মায়ের জমানো কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে নিপার বাকি গহনা টুকু আমি বানিয়ে দেবো। মায়ের টাকার উপরে পরে কিন্তু কেউ আর দাবিদার রাখতে পারবে না। দীপা বলল, আচ্ছা, তবে ওদের কবে আসতে বলবো? অনুপমা আতর শেষ হোক, ভালো একটা দিন দেখে আসতে বলো। একটা মাস যেন চোখের পলকেই কেটে গেল। অনুপমার পেটের ঘা অনেকটা শুকিয়ে গেছে। নিজের কাজ নিজেই করতে পারে এখন, তবুও রূপায়ণ হালকা ভারী কাজ করতে দেয় না। রোজ সকালে উঠে বাবুর কাঁথা কাপড় ধুয়ে ছাদে রোদে শুকাতে দিয়ে তবেই দোকানে যায়। আজ অবশ্য দোকানে যায়নি, নিপা পার্লারে সাজতে গিয়েছে। বাইরে উনুন জেলে বাহারি পদে রান্না হচ্ছে, নতুন কুটুমরা এলো বলে নিপাকে ও নিপার হবুবরকে একসাথে আশীর্বাদ করা হবে। গোবিন্দ বাড়িটা ফুল টুল দিয়ে সাজিয়ে ফেলেছে। জনাদেশক লোক আসার কথা ছিল, কিন্তু তারাও গুনে গুনে 22 জন লোক এসেছে। অরূপ আবারও তাড়াহুড়ো করে রোস্টের জন্য মুরগি কিনতে বাজারে চলে গেল। ভাগ্যিস খাসির মাংস বেশি করে কেনা হয়েছিল। নিপার যার সাথে বিয়ে হবে ছেলেটার নাম সুমন। দেখতে লম্বা চওড়া, রোগা পাতলা, চেহারা সামলানো। বয়স যে না একটু না অনেকটাই বেশি, মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা দেয়। তবে খুব মিশুকে, সবার সাথে হেসে হেসে কথা বলছে। ভদ্রলোকের মেয়েটাও মিষ্টি চেহারা। মেয়েটা ঘুরতে ঘুরতে অনুপমার ঘরের দিকে গিয়ে দাঁড়ালো। বাবুকে বিছানায় শুয়ে থাকতে দেখে বলল, কি কিউট বাবু, আমি কি একটু কোলে নিতে পারি আন্টি? অনুপম হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঘরে আসো। মেয়েটা খাটের কিনারায় বসে বলল, তুমিও খুব সুন্দর আন্টি, তুমিও খুব সুন্দর। নাম কি তোমার? তন্নি। বাহ। অনুপমা ইতস্তত করে বলল, তোমার বাবার বিয়েতে তোমার কি মত আছে? কেন মত থাকবে না আন্টি? আমি মেডিকেলে চান্স পেলে হোস্টেলে উঠে যাব। দাদু ঠাম্মি তো বাবাকে দেখে রাখার জন্য চিরকাল বেঁচে থাকবে না। বুড়ো বয়সে বাবা একা একা কি করবে তুমি বলো? অনুপমা তন্নির মাথায় হাত বুলিয়ে দিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মতো বুঝদার মেয়ে প্রত্যেকের ঘরে থাকতো, তাহলে সম্পর্কগুলোকে কতই না সুন্দর হতো। আন্টি, আমি একটা কথা বলি, কিছু মাইন্ড করো না প্লিজ। বলো তুমি। যে আমার নতুন মা হবে সে বোধহয় বেশি একটা সুবিধার না, তাই না আন্টি? এই কথা কেন বলছো তন্নি? না, সে কিন্তু আমার বাবার সাথে অনেকদিন যাবৎ ফোনে কথা বলে। আমার বাবাও তার প্রতি খুব দুর্বল হয়ে পড়ছে। তবে কোনো এক বিশেষ কারণে সে আমাকে সহ্য করতে পারে না। দুবার বোধহয় তার
সাথে আমার সামনাসামনি হয়েছে, কেমন দেখলে চোখ মুখ কুঁচকে ফেলে, আমাকে খুব কৌশলে এড়িয়ে চলে। তবে আমার বাবা 10টা কথা বলে, বাকি 5টা কথাই আমাকে নিয়ে বলে। সে মনে মনে খুব বিরক্ত হলো বাবার সামনে মুগ্ধ শ্রোতার মতো আমার প্রশংসা শুনে। আমি শিওর আন্টি, আমি যদি বাই এনি চান্স মেডিকেলে চান্স না পাই, আমার নতুন মা জীবনেও আমাকে প্রাইভেটে পড়াতে দিবে না। সব কিছু জেনে এখানে কেন বাবাকে বিয়ে দিচ্ছ? বিকজ বাবা আমার মাকে ভুলে গিয়ে এই আন্টিকে নিয়ে ভাবতে শুরু করছে, অথচ আমার বাবা মার প্রেমের বিয়ে ছিল। তবে আরেকটা সিক্রেট বলে আন্টি, বলো। আমার মা যেদিন মারা যায় সেদিন আমার এসএসসি ইংলিশ পরীক্ষা ছিল। ঘরে আমার মৃত মাকে ফেলে রেখে সবাই উপেক্ষা করে আমি পরীক্ষা দিতে চেয়েছিলাম। বাড়ি থেকে যতটা মনোবল নিয়ে গিয়েছিলাম, পরীক্ষার হলে সব কিছু কেমন পড়ার পরেও কিছুই লিখতে পারছিলাম না। খুব ভেঙে পড়েছিলাম, সব কিছু ঝাপসা দেখছিলাম। তবুও আমার আবেগ আমি এক বিন্দু পাত্তা দেইনি, জানো। ইংলিশে সর্বোচ্চ মার্কস নিয়ে পাশ করছিলাম। তোমার মা কিভাবে মারা গেছে তন্নি? সত্যি কথা বলবো না মিথ্যা? সত্যিটাই বলো। আমার বাবার চরিত্রের সমস্যা আছে। সে প্রায় অফিসের নাম করে মেয়ে কলিগদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। এত বড় বিশ্বাসঘাতকতা মা মেনে নিতে পারেনি। তুমি তোমার বাবাকে কিছু বলনি? মা মারা যাওয়ার পর বাবা এমনিতেই পরিবর্তন হয়ে গেছে। এত বড় শখটা বাবা খুব সহজে হজম করতে পারেনি। তার নমুনা তো দেখেছি। 6 মাস ঘুরতে না ঘুরতে বিয়ে করার জন্য কেমন অস্থির হয়ে গেছে লোকটা। তন্নি হেসে বলল, আমিও এর শেষ দেখতে চাই আন্টি। আমার বাবা আমার মাকে ছাড়া কার সাথে কতটা ভালো থাকে। অনুপমা, নিচে আসো, আঙ্কেল বোধহয় তোমাকে ডাকছে। আন্টি শিগগির যাও। আর হ্যাঁ, এই কথাগুলো কাউকে বলো না। আচ্ছা, বলবো না। অনুপমা বাবুকে কোলে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। নিপা সুমনকে একসাথে বসিয়ে আশীর্বাদ করার মুহূর্তে সৌরভ কোত্থেকে যেন ছুটে এলো। নিপার হাত চেপে ধরে উন্মাদের মতো চিৎকার করে বলল, বাড়ি চলো নিপা, ভুলে যেও না আমি কিন্তু এখনো ডিভোর্স পেপারে সাইন করিনি। সো আমাদের বিয়েটা এখনো ভেঙে যায়নি। তোমার বর্তমান স্বামী বেঁচে থাকতে তুমি কোন সাহসে নতুন করে বিয়ের কথা ভাবো? নিপা টলমলে চোখে তাকালো, অস্ফুট সুরে বলল, আমার হাত ছাড়ো। না, ছাড়বো না। এই তুমি ওটা তো কিসের বিয়ে? হ্যাঁ, আমি কি মরে গেছি? আমি বেঁচেছিলাম সৌরভ, তারপরও তুমি কেন অন্য কাউকে বিয়ে করলে? আমার ভুল হয়েছে নিপা। আমার উপর জেদ করে তুমি এ কাকে বিয়ে করছো? ছেলের সম্পর্কে খোঁজখবর নিয়েছো? নিপা বলল, নিয়েছি। সৌরভ হেসে দিল, বিদ্রুপ হাসি বলল, জেনে শুনে এরকম একটা মানুষকে বিয়ে করছে নিপা? হ্যাঁ করছি, তাতে তোমার কি সমস্যা? তুমি কি জানো এই লোকের বউ কিভাবে মারা গেছে? না, জানি না, আর জানতেও চাই না। তোমাকে যে জানতেই হবে নিপা। আমার আর এই লোকের মাঝে তো কোনো তফাৎ নেই। তারপরে তুমি কেন আমাকে ছেড়ে এই লোককে বিয়ে করতে চাচ্ছ? নিপা জেদি কণ্ঠে বলল, কারণ তার স্ত্রী বেঁচে নেই, অথচ আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করছো। এই লোকের স্ত্রী কিভাবে মারা গেছে একটু জানতে ইচ্ছে করছে না? অরূপ সৌরভকে জাপটে ধরলো, আর কিছু বলার আগে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সুমন প্রচণ্ড ভয় পেয়েছিল। সৌরভ চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমন চায় না তার বিশ্রী কালো অতীতটা সবার সামনে আসুক। তন্নি পুরোটা সময় বাবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। অনুপমা রূপায়ণায় গা ঘেঁষে দাঁড়ালো, নিচু কণ্ঠে বলল, একটা কথা ছিল, ঘরে চলো, আশীর্বাদটা হয়ে যাক, তারপর না হয় তোমার কথা শুনবো। দীপা বলল, এই বর্তা ভাই ওখানে কি করছিস? এদিকে আয়, সুমনকে আশীর্বাদ কর। আসছি। অনুপমা কিছু বলার আগে রূপায়ণ ধীর পায়ে চলে গেল। কারো ধারণা নেই মানসিক বিকারগ্রস্ত সুমন নামের এই লোকটা কত বড় অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে। নিপা তো তার একটা দাবার গুটি মাত্র। তাতে সুমন নিপাকে ফোন দিয়ে বলল, কি করছো? এই তো, কাল আমার অফিস বন্ধ, চলো কোথাও ঘুরতে যাই। কোথায় যাবেন? কোনো এক রূপকথার দেশে, শুধু তুমি আর আমি। নিপা লজ্জা পেয়ে গেল, যা নিপা, সত্যি বলছি, চলো কোথাও ঘুরে আসি, বড়দাদা ভাই যেতে দিবে না। আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে, এখন আমার সাথে গেলে কি সমস্যা? বিয়ে তো আর হয়ে যায়নি। তাহলে আমি তোমাদের বাসায় আসি, সবাই কি ভাববে? সুমন কানে ফোন হাতে অনুপমার ছবির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বলো, কেউ কিছু ভাববে না, আসি প্লিজ। আচ্ছা। সুমন ফোনটা কান থেকে রেখে অনুপমার ছবিতে গভীর চুমু এঁকে দিল। অনুপমার সাথে বছরখানেক আগে প্রথম দীপা বৌদির বাসায় দেখা হয়েছিল। ইস, কি ফিগার মাইরি, দেখলে নেশা ধরে যায়। ইচ্ছে করে সুমনের যাকে একবার ভালো লেগে যায় তাকে যে কোনো মূল্যে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সুমন। অনুপমার সাথে বার কয়েক সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিপার ওই দারোগা দাদাটার জন্য পারেনি। তাই তো বউটা মরার পরের দিন থেকে দিনের পর দিন নতুন ফোন দিয়ে এঁটেছে সুমন। দিন দিন অনুপমার প্রতি আসক্ত বেড়েছে। একমাত্র নিপাকে বিয়ে করলে অনুপমাকে নিজের করে পাওয়া যাবে। প্রয়োজনে নিপাকে টাকা পয়সা, দামি শাড়ি, কসমেটিক থেকে শুরু করে সব দেবে সুমন, সব। নিপা যখন সব কিছুর মধ্যে পাগল হয়ে যাবে, যে কোনো মূল্যে সুমনকে নিজের করে সম্পর্কটা সারা জীবনে টিকিয়ে রাখতে চাইবে। ঠিক সেই মহেন্দ্রক্ষণ মোক্ষম চালটা চালবে সুমন। নিপার কাছে আবদার রাখবে,
সবার আগোছে শুধুমাত্র এক রাতের জন্য অনুপমাকে এনে দিতে, বিনিময়ে নিপাকে রাজরানী করে রাখতে। যে মেয়ে লোভী মেয়েটা ঠিক সুমনের পাতে ফাঁদে ধরা দিবে। সুমন বেশি না, শুধুমাত্র একটি রাত অনুপমার সাথে কাটিয়ে দেখতে চায় এই মেয়েটার মাঝে ঠিক কি আছে। সুমনের মতো নারী লোভী মানুষকে একটা বছর অপেক্ষায় রেখেছে, এটা তো চারটিখানি কথা নয়। সুমন ভাবলো, নিপার সাথে যদি সুমনের বিয়ে হয়, নিপাকে এত পরিমাণ দিবে সুমন, কোনো কিছুর কমতে রাখবে না। শেষে নিজের সংসার টিকিয়ে রাখতে এক রাতে জন্ম হলে নিপাই অনুপমাকে সুমনের কাছে এনে দিবে। এরকম তো হাই সোসাইটিতে কত ইচ্ছে, কারোটা জানা নাই, কারোটা জানা যায় না। এই বুদ্ধি অবশ্য সুমনের বসের কাছ থেকে ধার করা। একবার কাজে লাগিয়ে দেখা যাক। অনুপমার কথা ভাবতেই তো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বয়সের ভারে নুইয়ে পড়েছে সুরবালা। দীপাকে কাঁচতে কাঁচতে বলল, বৌমা খোকা কি চলে এসছে? না, কেন? আমার খিদে লাগছে বৌমা। খিদে লাগছে তো আমি কি করব? আপনার ছেলে 10টা দেখতে আসবে, এখন ভাত রান্না হয়নি। বসে থাকুন, সে আসুক, তারপর ভাত বসাবো। সুরবালার চোখের জলটুকু কাপড়ে আসলে মুছে নিয়ে নিজের ঘরে চলে গেল। খিদে পেট জ্বলছে, বয়স্ক চোখে সহজে ঘুম আসে না। একটা সময় এই সংসারে তার দাপট ছিল। আঁচলে চাবির গোছা খেতে সারা বাড়ি ঘুরে বেড়াতেন। প্রতিদিন তিনি নিয়ম করে বলে দিতেন কি কি রান্না হবে। তার 5 মেয়ে 1 ছেলে, 4টে মেয়েকে ভারতে বিয়ে থা দিয়েছে, একটি মেয়ে বাংলাদেশে বিয়ে হয়েছিল। কিন্তু বছর 2 আগে কি এক কঠিন অসুখ হয়েছিল, মারাই গেল মেয়েটা। সবার বুদ্ধি শুনে মোটা দাগের যৌতুক নিয়ে ছেলের বিয়ে দিল। সেই যৌতুক কাল হয়ে দাঁড়াতো। বউ এসে সংসারে ছুরি ঘুরাতে চাইলো, কোনো মুরব্বি মানতে চায় না বউ। কথায় কথায় ভাইয়ের টাকার গরম দেখায়, কারণে অকারণে তার সাথে ঝগড়া লেগেই থাকতো। অত দূর থেকে মেয়েগুলো বেড়াতে এলে বউয়ের জন্য বেশি দিন টিকতে পারতো না। প্রতিবারে ঝগড়া করে বাপের বাড়ি ছাড়তো মেয়েগুলো। আস্তে আস্তে মেয়েগুলো আসাই বন্ধ করে দিল। সুরবালা এখনো বয়সের ভারে নুইয়ে পড়েছে, কোনো কাজকর্ম করতে পারে না দেখে বৌমা সারাক্ষণ কথা শোনায়। ভরে উঠে সারা জীবন পাট ভর্তি গপ গপ ভাত খাওয়া মানুষটা এখন রোজ সকালে 2টো শুকনো রুটি খেতে হয়। দুপুরের খাওয়া মিলে বিকাল গড়িয়ে গেল, আর রইল রাতের খাওয়া। ছেলে অত রাতে আস্তে আস্তে চিরবিরে খিদেটাও ধীরে ধীরে মরে যায়। বুড়ো হাড্ডি বিছানায় মজালে সহজে আর উঠতে ইচ্ছা করে না, ফলে রাতের খাবারটা ইদানিং কপালে জোটে না। আজ বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে, ঘ্রাণে সারা বাড়ি মমা করছে। ছোটবেলার কিছুতেই ঘুম আসছে না, লোভাতুর চোখ বারবার জিভে উঠছে। কানটা খাড়া করে রেখেছে, কখন খোকা আসবে আর কখন ভাত বসাবে। আজ আর শুয়ে থাকবেন না তিনি, খোকা এলেই উঠে পড়বে, খোকার সাথে বসে পাত পেরে ভাত খাবে। সুধীর আসতে আজ বেশ রাত হয়ে গেল। দীপা বলল, মা কি ঘুমিয়ে পড়েছে কি জানি, কতদিন না বলছি মাকে আগে খাইয়ে খেতে দিয়ে দিবা। দীপা মিথ্যে করে বলল, আমি তো তোমার মাকে খেয়ে নিতেই বলেছিলাম, উনি তো বললো খোকা আসুক তারপর খাবো। বেশ, তুমি ভাত বেড়ে দাও, আমি মাকে ডেকে নিয়ে আসছি। দীপা বিড়বিড় করে বলল, ঢং দেখলে গা জ্বলে যায়। সুধীর গামছা নিয়ে হাত মুখ মুছতে মুছতে মায়ের মাথায় হাত রাখলো, বলল, ও মা ভাত খাবে না, ওঠো। সুরবালা উঠে বসলো। আসলে আজ তার বাড়াবাড়ি রকমের খিদেটা মরে গেছে, এখন আর খেতে ইচ্ছে করছে না। ধীর কণ্ঠে বলল, আমার খিদে নাই বাবা, তুই খেয়ে নে, অল্প একটু খাও। তোমার এত রাতে খাওয়ার অভ্যাস আছে নাকি? আগে রাতে দীপাকে ভাত দিতে বলবা। সুরবালা ফোকলা দাঁত এসে বলল, মনে মনে বলল, বললেও তোর বউ কত ভাত বেড়ে দেয় আমাকে, বলে আমি নাকি রাক্ষসী, সারাক্ষণ খাই খাই করে। ছেলে বাইরে থাকে, কোথায় মা হয়ে চিন্তা করব, তা না হয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। সুধীর উঠে চলে গেল। বউ বাচ্চা মিলিয়ে জমিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। অন্যদিকে তার বৃদ্ধ মা খিদে ছটপটিয়ে একটার সময় খিদেটাও মরে গেল। একটু একটু করে তলিয়ে গেল গভীর ঘুমে। রূপায়ণ মেয়েটা প্রথম 1 মাস খুব জ্বালালো, এখন রাতে ঘুমায়। বাবু পেটে আসার পর থেকে অনুপমার খিদেটা খুব বেড়ে গেছে। রূপায়ণ বাসায় ফেরার পর অনুপমার জন্য এটা সেটা কিনে আনে, ফলাদি বেশি কিনে। অনুপমার ফলের ব্যাগ হাতে নিয়ে বেশ বিরক্ত হলো, বলল, তেলে ভাজা আনতে পারো না? এত ফল খেতে ভালো লাগে না আমার। রূপায়ণ অনুপমার গাল দুটো টিপে দিয়ে বলল, এখন থেকে বেশি বেশি ফলেই খেতে হবে সোনাপুতি, ধ্যাত। রূপায়ণ হাত মুখ ধুয়ে এসে বলল, রাতে ভাত খেয়েছো? খেয়েছি, আমার খিদে লাগছে। রূপায়ণ হেসে দিলে, বলল, যাও আমার জন্য ভাত নিয়ে আসো। অনুপমা যেতে লাগলো। রূপায়ণ পিছু রেখে বলল, একটু শুনে যাও। অনুপমা এগিয়ে এসে বলে, কি? রূপায়ণ বিরিয়ানির প্যাকেটটা অনুপমার হাতে তুলে দিয়ে বলল, তুমি সীমা নিপার সাথে নিয়ে খাও। অনুপমার চোখের জল এসে গেল। এই মানুষটা কেউ কিছু খেতে না দিলেও একা খায় না, সবসময় অনুপমার জন্য নিয়ে আসে। তার মুখ
মুখে বলে, খেতে খেতে এখন আর ভালো লাগে না, তাই তোমার জন্য নিয়ে আসি। রুম্পা ফোন দিল। অনুপমা কথা বলতে বলতে নিচে চলে গেল। কি গো, তোমার নতুন বাবুর মা কেমন আছো? আমি ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো? তোমার দাদাকে খেতে দেবো। রুম্পা দুষ্টুমি করে উঠলো, খাওয়া খাও, বেশি করে খাও। অনুপমা লজ্জা পেয়ে বললো, যা, কি যে বলছো, আমি ভাত খাওয়ার কথা বলছি। রুম্পা হাসি চওড়া হলো, বললো, আমরা সবাই বুঝি, কি বুঝো? এই যে দাদাকে এখন তুমি ভাত খাওয়াচ্ছ। আমি কিন্তু সত্যি বলছি। রুম্পা হেসে দিয়ে বললো, আরে আমি মজা করছিলাম। অনুপমা, বলো দিদি, সবার সামনে দাদা তোমাকে কি নাম ধরে ডাকলে তোমার বেশি ভালো লাগে? আমার বউ। মানুষটা যখন বন্ধুদের সাথে কথা বলার সময় বারবার বলে আমার বউ বলে কথা বলে, তখন আমার এত ভালো লাগে শুনতে। বাহ, তা কাল একবার আসো না অনুপমা, দাদা আর অনুরাধা মাকে নিয়ে। কাল নিপার হবু বর আসবে, যাওয়া হবে না। অনুরাধা কি করছে? সে ঘুমাচ্ছে, আর ঘুমন্ত মেয়েকে তার বাবা কোলে নিয়েই বসেছে। আচ্ছা, এখন রাখি, দাদাকে খেতে দাও। আচ্ছা, ভালো থেকো। তুমিও ভালো থেকো অনুপমা। সকাল সকাল রূপায়ণ বাজারে গিয়ে দোকানে চলে এসেছে। অনুপমা সীমা রান্না করছে। নিপা মুখে ফেস প্যাক মেখে বাবুকে কোলে নিয়ে বসে বসে সুমনের সাথে চ্যাট করছে। অনুরাধা হাত পা ছুঁড়ে বিরক্ত করছে দেখে নিপা বিরক্ত হলো। ভাতিজির পেটে চিমটি কেটে দিল। অনুরাধা ব্যথা পেয়ে শব্দ করে কেঁদেই দিল। অনুপমা রান্না ফেলে ছুটতে এলো, আসলে হাত মুছতে মুছতে বললো, কি হয়েছে? অনুরাধা কাঁদছে কেন? নিপা বিরক্ত হয়ে বলল, আমি কি জানি, ওকে কোলে না। অনুপমা বাবুকে কোলে তুলে নিয়ে বলল, যাও সীমার সাথে রান্না হেল্প করো। আমি পারবো না বৌদি। তাহলে যা রান্না হয়েছে তাই দিয়ে তোমার হবু বরকে আপ্যায়ন করা হবে। আমি মেয়েকে কাঁদিয়ে রাখতে পারবো না, সরি। নিপা তেজ দেখিয়ে বলল, তাহলে তুমি কি পারবা শুনি? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না নিপা। বাবুকে ধরতে কষ্ট হয়, তোমার রান্না করতে কষ্ট হয়, শ্বশুরবাড়ি গিয়ে কি করে খাবে তুমি? আমি একা সংসার সামলাতে না পারলে তোমায় নিয়ে যাবো কেমন বৌদি? নিপা। অনুপমা সত্যি সত্যি মেয়েকে কাঁদিয়ে রেখে আর রাখতে গেল না, তবে একা একা ঘরে বসে থাকতেও পারলো না। বিবেক বাদে রান্নাঘরে দিয়ে সীমাকে বলে দিল কিভাবে রাখতে হবে। সীমা গজগজ করতে করতে বাকি রান্না শেষ করলো। সুমন একা আসেনি, তন্নিকে সাথে নিয়ে এসেছে। কুশল বিনিময়ে এক পর্যায়ে তন্নি বলল, তোমার আন্টিকে আমাদের বাসায় বেড়াতে যেতে বলো তন্নি। তন্নি অনুপমার এক হাত জড়িয়ে ধরে বলল, সত্যি চলো আন্টি, অনেক মজা হবে। নিপার গা জ্বলে গেল অনুপমাকে নিয়ে এত মাতামাতি করতে দেখে। অনুপমা স্মিত হেসে বলল, পরে যাব। সুমন অনুপমার এত কাছ থেকে দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে গেল। আর কতদিন ধৈর্য ধরতে হবে কে জানে। ভালো দিনক্ষণ দেখে শুভলগ্নে বেশ ধুমধাম করে সুমন নিপার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন সৌরভ ঝামেলা করার খুব চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। ওরও উল্টো মেরে ধরে ভয় দেখিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছে। বউ ভাতে পরের দিন সুমন নিপাকে নিয়ে হানিমুন গিয়েছিল কক্সবাজারে। দুদিন থাকার পর থাকলেও নিপার আবদার রাখতে পুরো 4 দিন থেকে এলো। নিপাকে ফুলসজ্জার রাতে iPhone 7 গিফট করেছে সুমন। অল্প জলে মাছ ভুল করে বেশি জলে পড়লে যে অবস্থায়, এখন নিপার ঠিক সেই অবস্থা। বাপের বাড়িতে এখন আর যেতে ইচ্ছে করে না। সুমনের উৎসাহে বাধ্য হয়ে যেতে হয়। সুমন কাছে কখনো একবার ছেড়ে দুবার কিছু চাইতে হয় না, অথচ বাড়িতে থাকতে বরদাজাবের কাছে পছন্দের কোনো জিনিস চাইলে সহজে এনে দিত না। পাক্কা 1 সপ্তাহ ঘুরিয়ে তবেই এনে দেবে। নিপার জীবনে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যে কপালে এত বেশি সুখ লেখা ছিল কে জানতো। এই 6 মাস সুমন নিপাকে 2 হাত ভরে দিয়েছে। নিপার মিথ্যে অহংকার, লোক দেখানো দাম্ভিকতা তত্তর করে বেড়ে গেছে। তবে সুমনের একটা বদ অভ্যাস আছে, রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফিরে। মন্দের ভালো অতিরিক্ত খেয়ে মাতাল হয় না। নিপা প্রথম প্রথম রাগ করত। সুমন নিপার সুন্দর গাল দুটো টিপে দিয়ে বলতো, রাগ করছো কেন জান? একটু একটু না খেলে আজকাল ভাব আসে না। নিপা মন খারাপ করে বলতো, তাই বলে রোজ রোজ খাবে? সুমন সেই কথার উত্তর না দিয়ে কেমন করে যেন হাসতো। বিয়ের পর আজ বোধহয় প্রথম সুমনকে স্বাভাবিকভাবে বাসায় ফিরল। নিপা সুমনের শার্টের বোতামগুলো খুলে দিতে দিতে বলতো, আজ ওসব ছাইপাশ খাওনি না? গুড। সুমন নিপাকে ঘুরিয়ে নিয়ে নিপার ঘাড়ে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে ঘাড়ে গভীর চুমুকে দিয়ে বলল, তোমার পছন্দের একটা জিনিসের নাম বলো জান, যে জিনিসটা পেলে তুমি সব কিছু করতে পারবে, সব কিছু। নিপা একটু ভেবে বলল, এই 6 মাসে এত বেশি দিয়েছো তুমি আমায়, আর কি চাওয়া যায় তাই ভাবছি। সুমন মাথা পাকিয়ে তাতে ঠোঁট কামড়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ। সুমন নিপাকে ছেড়ে দিয়ে বলল, কিন্তু আমার যে তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে জান, বলতে পারো? আমার অনেক দিনের বুকের ভিতর পুষে রাখা স্বপ্ন। নিপা অস্থির হলো, বলল, কি চাই তোমার বলো? নিপা তো জান, তুমি শুধু বলেই দেখো। সুমন কেমন যেন করে হাসলো, বলল, বলবো, তার আগে একটা কথা বলে নি। বলো।
তুমি যদি আমাকে জিনিসটা এনে দিতে পারো তাহলে আমি তোমার সারা জীবন রাজরানী করে রাখবো, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেবো না। আর যদি না পারো তাহলে কি? সুমন নিপার খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমাদের সম্পর্কটা এখানে ইতি টানবো। নিপা ভীত কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? নিজের এত শখের সংসারটা টিকিয়ে রাখার জন্য আমার এই মহামূল্যবান জিনিসটি এনে দিবা নাকি জান? নিপা অস্থির হয়ে বলল, কি এনে দিতে হবে? সুমন নিপার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোমার বড় বৌদিকে। নিপা চমকে উঠল, হতবাক হয়ে মুখে দুই হাত চেপে ধরল। সুমন বলল, কেউ জানবে না জান, শুধু এক রাতের জন্য হলেও অনুপমাকে আমার চাই। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, যদি সংসার টিকিয়ে রাখার ইচ্ছে থাকে তবে আমার আবদার তোমাকে রাখতেই হবে। নিপার মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল, চোখ দুটো ছলছল করছে। এখন কি করবে নিপা? সুমনের মনটা এত কুৎসিত, গুণাক্ষরও বুঝতে পারেনি নিপা। নিপাকে খুব অস্থির লাগছে, অনেক ভেবে কোনো কুল কিনারে পেল না। এত ভাবাভাবি কিছু নাই, নিজের সংসার টিকিয়ে রাখার জন্য হলেও বড় বৌদিকে সুমনের কাছে এনে দেবে নিপা। তাছাড়া নিপাও তো ধোয়া তুলসী পাতা না, নিপার চরিত্রে কলঙ্ক লেগে আছে। এক রাতের জন্য বৌদিকে এনে দেওয়ার বিনিময়ে সুমন নিপাকে যদি অটিল টাকা পয়সা সোনাদানা দিয়ে রাজরানী করে রাখে তাহলে অবশ্যই এনে দেবে। সুমন নিপার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি ভাবছো জান, বৌদিকে কবে এনে দিতে হবে? নিপা যে এত সহজে রাজি হয়ে যাবে সুমনের ভাবনাই ছিল না। মেয়েটা সত্যি অনেক লোভী। উত্তেজনা অস্থির হয়ে বলে, কাল। নিপা চোখের জল মুছে নিয়ে বলে, ঠিক আছে। রূপায়ণ দোকানে চলে যাওয়ার পরে নিপা বাড়িতে এলো। অনুপমা ছাদে গিয়েছিল ভেজা কাঁথা কাপড় মেলে দিতে। ঘরে এসে দেখলো নিপা এসেছে। এসে বলল, কখন এলে? নিপা অনুরাধার সাথে হাত নেড়ে এক মনে খেলছিল। অনুপমাকে দেখে উঠে দাঁড়ালো, 4 কদম হেঁটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। অনুপমা ফোনটা হাতে নিল রূপায়ণকে জানানোর জন্য। আচমকা নিপা অনুপমার হাতটা চেপে ধরলো। মলিন হেসে বলল, আমার তোমাকে কিছু বলার আছে বৌদি। বলো নিপা। তুমি দিন দিন অনেক হেলদি হচ্ছে বৌদি, আর তোমার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত সুন্দর হতে কে বলেছে তোমায়? অনুপমা লাজুক হাসল, দেখ এগুলো কি বলো? নিপা অনুপমার পুরো শরীরে একবার চোখ বুলিয়ে নিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলছি বৌদি। আসলে কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছ না তো নিপা? ভেতরে ভেতরে খুব অস্থির বোধ হচ্ছে। আচমকা অনুপমার পা দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল নিপা। শাড়ির আঁচল বিছিয়ে দিয়ে করুণ কণ্ঠে বলল, আমার সংসারটা ভিক্ষে দাও বৌদি। অনুপমা ঘাবড়ে গেল, বলল, পা ছাড়ো। কি করছো নিপা? কি হয়েছে তোমার? নিপা অনুপমার এক হাত নিজের মাথার রেখে বলল, আমায় কথা দাও বৌদি, এসব কথা কাউকে বলবে না, এমনকি বদ্দাদা ভাইকেও না। আচ্ছা বলবো না। এবার বলো। নিপা ইতস্তত করে বলল, সুমনের সাথে তোমাকে এক রাত কাটাতে হবে। অনুপমা চমকে উঠলো, অস্ফুট স্বরে বলল, ছি। নিপা আবারও অনুপমার 2 পা জড়িয়ে ধরলো, করুণ কণ্ঠে বলল, আমার সংসারটা ভিক্ষে দাও বৌদি। কথা দিচ্ছি কেউ জানবে না। তুমি আজ আমার সাথেই যাবে, সারা রাত থাকবে, কাল না হয় চলে আসবে। ব্যাস। তোমার মাথা ঠিক নেই নিপা? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বৌদি? অনুপমা উত্তর দিল না। হাত পা কেমন অবশ হয়ে আসছে। নিপার মস্তিষ্কে এতটা বিকৃত, ছি, ভাবতেই ঘৃণা এক রাস থুতু গলা থেকে বেরিয়ে ঠেকালো। নিপা মরিয়া হয়ে বলল, তোমাকে আমার কথা রাখতেই হবে। তুমি যদি আমার কথা না রাখো। নিপা সারা ঘরে চোখ বোলালো। বর্দা ভাইয়ের শেভিং এনে একটা নতুন ব্লেড এনে নিজের হাতের রগ ধরে বলল, আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দেবো বৌদি। আমি যদি সুমনের সাথে সংসার করতে না পারি তাহলে আমি এই বাড়িতে সারা জীবন পড়ে থেকে আবার লাঞ্ছনা সহ্য করবো না। অনুপমা ভয়ে থরথর করে কাঁপছে। ভীতকণ্ঠে বলল, তুমি উন্মাদ, পাগল হয়ে গেছো নিপা, তোমার মাথা ঠিক নেই। নিপা চোখের জল মুছে নিয়ে বলল, হ্যাঁ বৌদি, আমি সত্যি পাগল হয়ে গেছি। আমাকে সুস্থ করার একমাত্র ওষুধ তুমি। নিপা রূপায়ণকে ফোন দিল, স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যালো বরদাদা ভাই, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো আছি। বরদা ভাই শোন, আমি আজ বৌদিকে আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম, তুই বরং আগামীকাল নিয়ে গিয়ে ওদের নিয়ে এসিস। অনুপমা কি বলে? নিপা মিথ্যে করে বলো, বৌদি আমার সাথে যাবে বলছে, সমস্যা নেই, আমি গাড়ি নিয়ে আসছি। বেশ, তাহলে ঘুরে আসো। আচ্ছা রাখি এখন, কাস্টমার বসে আছে। নিপা ফোন রেখে দিয়ে অনুপমাকে তাড়া দিয়ে বললো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও বৌদি। অনুপমা রাগ দুঃখ ক্ষোভে নিপার গেলে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ধরে আসে গলা বলল, আমি তোর মতো নষ্ট মেয়ে মানুষ না, যাত্রার সাথে শুয়ে পড়ব। চলবে বড় ছেলে। এটা হচ্ছে 5ম পর্ব, শেষ পর্ব আসবে, এরপরে একটা শেষ পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।